হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হিমেল তনিমার ব্যাপারে খুবই কুৎসিত ধরনের কিছু কথা বলল। কথাগুলো বলতে গিয়ে সে ক্রমাগত হাসছে, বিশ্রী রকমের হাসি। শফিক শক্ত মুখে মেঝের দিকে তাকিয়ে আছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে হিমেল নামক কীটপতঙ্গটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে ইচ্ছে করছে। একটা মানুষের রুচি কত খারাপ হলে এই ধরনের জঘন্য শব্দ উচ্চারণ করতে পারে। শফিক চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল, নিজেকে নিয়ন্ত্রণ করে ধীরে সুস্থে খাওয়া শেষ করল। হিমেলের দিকে ঝুঁকে চাপা গলায় বলল, তোমার মস্তিষ্কে অতিরিক্ত চাপ দিতে যেও না। তনিমার ব্যাপারটা আমি বুঝে নেব। খাওয়া শেষ করে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং দ্বিতীয়বার আমার সামনে আসবে না। দ্বিতীয়বার তোমার জন্য কোনো নিশ্চয়ই দিতে পারছি না গি। হিমেল বিকিত গলায় বলল, আদর্শ স্বামী। যাক, খারাপ না। শফিক তার কথায় গুরুত্ব না দিয়ে রান্নাঘরে চলে গেল। তনিমা ডাল বাগার দিচ্ছে। তার শরীর অসম্ভব খারাপ লাগছে। হাত পা অবশ হয়ে আছে, দম আটকে আসছে। এই মুহূর্তে সে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। হিমেলের কথাগুলো তাকে একটু বেশিই ভাবাচ্ছে। এই ছেলে তার পরিচিত নয়, আগে পরে কখনো কথা হয়নি, গতকালকেই প্রথম দেখা। তবুও সে এমন কি জানতে পারে? কোন ধরনের আমলনামার কথা বলল? তনিমা নিজের অতীতের স্মৃতি হাতড়াতে লাগল। না, সেখানে চরিত্রহীনা হওয়ার মতো কিছু নেই, কিছুই না। শুধুমাত্র তনিমা চোখ বন্ধ করে ফেল। সে আর কিছু ভাবতে চায় না। শফিক বলল, কি হয়েছে? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? তনিমা মাথা দোলালো। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, আমি ঠিক আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। এদিকে তাকাও। জ্বর এসেছে নাকি? না না, জ্বর আসেনি, এমনিতেই আমি ঠিক আছি। আপনি চিন্তা করবেন না গি। শফিক তনিমার বাহু ধরে নিজের দিকে ঘোরালো। কপালের উপর হাত রেখে কোমল গলায় বলল, তোমার শরীর তো নদীর পানির মতো ঠান্ডা। আপনাকে তো বললামই আমি ঠিক আছি। অযথাই চিন্তা করছিলেন গি। আচ্ছা, ভালো কথা। আমি হাসপাতালের দিকে যাচ্ছি। তুমি কি যাবে? হ্যাঁ, আমি রান্না করেছি, এগুলো নিয়ে যাই গু। ইচ্ছে হলে নাও, ভালো হবে। মা বাইরের খাবার খেতে পারে না গি। হিমেল ভাই কি আমাদের সাথে যাবে? হিমেল নাম শুনে শফিকের চোখমুখ শক্ত হয়ে গেল। গম্ভীর গলায় বলল, সে এই বাড়ি থেকে চলে গেছে। তাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না গি। তনিমা যেন হাফ ছেড়ে বাঁচল। তার এখন নিজেকে অনেকখানি সুস্থ লাগছে। কাল রাতের পর থেকে রেহানার অবস্থা জানা হয়নি। শাশুড়ি সমাজ বুদের ব্যাপারে একটু বেশিই নিয়মনীতি বেঁধে দিয়েছে। পান থেকে চুন খসলেই কৈফিয়ত দিতে হয়। মা বাবার শিক্ষার ব্যাপারে প্রশ্ন তোলা হয়। সে মেয়েটা যৌবনের শাশুড়ির অত্যাচারে মাথা তুলতে পারেনি। সে নিজেও শাশুড়ি হয়ে ছেলের বুয়ের উপর ছড়ি ঘোরাতে দ্বিধাবোধ করে না। ভাবলক্ষণ এমন যেন শাশুড়ি বউ সম্পর্কটাই বিষাক্ত। তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হওয়া পাপ। সমাজই এই নিয়ম বেঁধে দিয়েছে। তবে কিছু নারী অবশ্যই আছে যারা সমাজের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বুকে মেয়ের মতো ভালোবাসে, আদর করে, শাসন করে। তারা শুধু নারী নয়, তারা মহিয়সী নারী। তনিমা ছোট একটা নিঃশ্বাস ফেল। শফিকের নার্ভ শক্ত। শুধু শক্ত না, বেশ শক্ত। চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে। রাগের সর্বোচ্চ সীমায় পৌঁছেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে আজ তার হিসাব মিলছে না। গাড়ি চালাতে গিয়ে বারবার ভুল হচ্ছে। এই নিয়ে দুবার অ্যাক্সিডেন্ট হবার হাত থেকে রক্ষা পেয়েছে। মাথা ধরে আছে, নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তনিমা ভীতু গলায় বলল, আপনার কি কিছু হয়েছে? শফিক শান্ত গলায় বলল, আমি একদম ঠিক আছি। চিন্তা করো না আগে। আপনাকে ঠিক লাগছে না। শরীর খারাপ নাকি? কথাগুলো বলে সে শফিকের কপালে হাত রাখল এবং এই প্রথমবারের মতো তার ছোঁয়ায় শফিক কেঁপে উঠল। তনিমা বিস্মিত গলায় বলল, কি হলো? কিছু হয়নি। হাসপাতালের সামনে নামিয়ে দিলে কি তুমি যেতে পারবে? আপনি যাবেন না?
যাব, তবে আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করার পর যাব। চিন্তা করো না, আমার দেরি হবে না। মাকে বলবে আমি এক্ষুনি আসছি গু। তনিমা মাথা নাড়ালো। শফিক তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। সে খুব ব্যস্ত ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। ধুলো উড়ছে। কয়েক মুহূর্তের মধ্যে গাড়িটা অদৃশ্য হয়ে গেল। তনিমা কিছু চিন্তা না করে হাসপাতালের ভেতর হাঁটতে শুরু করল। লিফটের সামনে ভিড়। বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। লিফট এখন ৫ তলায়। সে অপেক্ষা করল না, সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করল। রেবেকা বানু চেয়ারে বসে আছেন। তার মুখ গম্ভীর। এভাবে অপমান হতে হবে জানলে কখনোই এখানে আসতেন না। রেহানার উপর তিনি বেশ বিরক্ত। এই মহিলা খুব বেশি কথা বলেন না, তবে যেগুলো বলেন সেগুলো খোঁচা মারার জন্য যথেষ্টের থেকে অনেকখানি বেশি। তবে উনি এসব কথা জানলেন কিভাবে? মেয়ের সাথে এসব আলাপচারিতা গোপনেই হয়। তারপরও তিনি জেনে ফেলেছেন। জানলেও ঠিক কতটুকু জানেন? রেবেকা বানু দীর্ঘশ্বাস ছাড়লেন। তনিমা বলল, মা, তুমি কখন আসলে? আর আমাকে বলনি কেন? অনেকক্ষণ এসেছি। তোকে কল দিয়েছিলাম, রিসিভ করিসনি। যাক গে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসে ফ্যানের নিচে দাঁড়াও। রেহানা চোখ বন্ধ করে শুয়েছিলেন। তনিমার গলা শুনে বললেন, শফিক কোথায়? তোমার সাথে আসেনি? এসেছিল, আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। বলেছে এক্ষুনি আসছে গু। রেহানা আবারও চোখ বন্ধ করে ফেললেন। মোজাম্মেল সাহেব বললেন, তনিমা তোমার হাতের ব্যাগে কি? খাবার দাবার নিয়ে আসলে দাও। বসে থাকতে থাকতে খিদে লেগে গেছে গি। তনিমা খাবার বের করে শ্বশুরের সামনে সাজিয়ে দিল। আয়োজন ভালো। গরুর গোশত, ডাল, মিষ্টি কুমড়ো ভাজি। রেবেকা বানু লাউ দিয়ে দেশি মুরগির তরকারি রান্না করে এসেছেন। দুধ সেমাই এনেছেন। মোজাম্মেল সাহেব খেতে শুরু করলেন। খাওয়ার ভঙ্গি দেখে মনে হয় তিনি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছেন। রেহানা এসবের কিছু মুখে তুললেন না। চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইলেন। তার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরঘুর করছে। এই বয়সে এসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়নি তো? তেমন কিছু হলে তিনি কি করবেন? তথাকথিত সমাজে মুখ দেখাতে পারবেন কি? রেহানা বললেন, তারপর বেয়ান সাহেবের কি করলেন? ডাক্তার কি বলল? মোজাম্মেল সাহেব মুরগির রানে কামড় দিতে দিতে বললেন, সকালে রক্ত আর ইউরিন পরীক্ষা করতে দিয়েছি। একটু পর গিয়ে রিপোর্ট আনতে হবে। এখনও ডাক্তার আসেনি। দুটো বাচ্চা ছেলে এসে প্রেশার মেপে গেছে কি? রেবেকা বানু ভাবলেশহীন চোখে অন্যদিকে তাকিয়ে আছেন। উত্তরের প্রতি তার আসক্তি নেই। কথা বলার জন্যই প্রশ্ন করা, অন্য কিছু নয়। তনিমা বলল, রিপোর্ট এসেছে কিনা একবার গিয়ে দেখে আসি। মোজাম্মেল সাহেব বললেন, যাও। তবে এসেছে বলে মনে হচ্ছে না। তবুও তুমি গিয়ে দেখে আসতে পারো গো। তনিমা কেবিন থেকে বেরিয়ে গেল এবং রেবেকা বানুও পেছন পেছন বেরিয়ে গেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, তোর সাথে আমার যেসব কথা হয় সেগুলো তোর শাশুড়ি কিভাবে জানে? বলে দিস ওনাকে। এসব কি কথা বলছ? আমাদের কথাবার্তা উনাকে বলব কেন? তাহলে উনি কিভাবে জানেন যে আমি তোকে কান পরা দিই? উনার মাথায় কি শিং আছে? তনিমা ফিকফিক করে হেসে ফেল। হাসতে হাসতে বলল, মাথায় শিং থাকলে সবকিছু জেনে ফেলা যায় নাকি? তবে তো গরু ছাগলগুলো এতদিনে গণক হয়ে যেত। রেবেকা বানু শক্ত চোখে মেয়ের দিকে তাকালেন। তনিমার হাসি বন্ধ করে গেল। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, মা, আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে আমার সংসারটা আর টিকবে না গি। কেন? সংসার টিকবে না কেন? তনিমা সবকিছু খুলে বলতে গিয়েও বলল না। তাকে এসব কথা বলার কোনো মানে হয় না। তিনি কোনো সুপরামর্শ দিতে পারবেন না। বিয়ের 6 মাসে তিনি কোনো সুপরামর্শ দেননি। কিংবা যেসব পরামর্শ দিয়েছেন সেগুলোকে এই মুহূর্তে সুপরামর্শ বলা যাচ্ছে না। পরামর্শগুলো সুপরামর্শ হলে নিশ্চয়ই ভালো কিছু হতো, কিন্তু তা হয়নি। তার সব কথার একটাই সারসংক্ষেপ, কিভাবে শফিককে নিয়ে আলাদা থাকা যায়। তনিমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেল। কঠিন মুখে বলল, আমার সমস্যা আমি বুঝে নেব। তোমার নাক গলাতে হবে না গি। রেবেকা বানু হকচকিয়ে গেলেন। ব্যস্ত গলায় বললেন, এসব কি বলছিস? আমি কি তোর খারাপ চাই? তনিমা মায়ের সাথে এভাবে কথা বলে না। আগে পরে কখনো বলেনি। আজকেই প্রথম। মেয়েকে কেউ গুণগান করেনি তো?
রেবেকা বানু অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়লেন। তনিমা বলল, আমার জীবন নিয়ে আমাকেই ভাবতে দাও। এতদিন তোমার সব কথা শুনছি, কোনো লাভ হয়নি। শাশুড়ির সাথে ক্রমাগত খারাপ ব্যবহার করেছি। কি লাভ হয়েছে? কিছুই না। চুরির ব্যাপারটা জানাজানি হলে যে কি হবে ভাবতে পারছি না। স্বামীকে বশ করতে না পারলে তো এমনটাই হবে। এই পর্যায়ে তনিমা খুব কঠিন একটা কথা বলে ফেল। বলল, মা, সবাইকে আমার বাবার মতো মনে করবে না। সব পুরুষ মেরুদণ্ডহীন হয় না। তারা বুয়ের কথাম তো বাবা মায়ের সাথে সব সম্পর্ক নষ্ট করে দেয় না। দুটোকে ব্যালেন্স করে চলতে পারে। শফিকও তেমনি একজন মানুষ। তাকে তার বাবা মায়ের থেকে আলাদা করতে চাইলে আমি নিজেই তার থেকে আলাদা হয়ে যাব। রেবেকা বানু স্তব্ধ হয়ে গেলেন। বজ্রাহত মানুষের মতো দাঁড়িয়ে রইলেন। যৌবনে তিনি এমন কিছুই করছেন। এ কথা শতভাগ সত্যি। শাশুড়ি নামে সত্য মিথ্যা বলে স্বামীকে ওই পরিবার থেকে চিরতরে আলাদা করে দিয়েছেন। এমনকি শাশুড়ির মরা মুখটাও দেখতে যেতে দেননি। স্বামীর সমস্ত টাকা পয়সা নিজের বাপের বাড়িতে ঢেলেছেন। প্রশ্ন করার জন্য কাউকে অবশিষ্ট রাখেননি। মাতুল বংশের অবাধে যাতায়াতের সুযোগ ছিল বলেই তনিমার সাথে অমন ভয়ঙ্কর কিছু ঘটেছিল। সে একটু কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, রেহানা বেগমের রিপোর্ট কখন আসবে? ওপাশ থেকে সুন্দরী মেয়েটা একটা সময় বলে নিজের মতো কাজ করতে লাগল। তনিমা সেখানে দাঁড়াল না। কেবিনে চলে এলো। তার প্রচণ্ড তেষ্টা পেয়েছে। একটু পানির প্রয়োজন। রেবেকা বানু এমার্জেন্সি রুমের সামনে রাখা চেয়ারগুলো শেষেরটায় বসলেন। তার মুখ গম্ভীর। তনিমার ভয়ঙ্কর রকমের সমস্যা হয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তায় মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ক্ষেত্রেও তাই হয়েছে। সে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারছে না। কাকে কি বলছে বুঝতে পারছে না। এই সমস্যা কারণ কি রেহানা? তিনি কি সব কিছুর কলকাঠি নাড়ছেন? রেবেকা বানু চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মেয়ের সংসার বাঁচাতে তিনি জীবনের সর্বোচ্চ সীমানা পার করে ফেলবেন। কোনো আফসোস অবশিষ্ট রাখবেন না। শফিক হিমেলের পেছন পেছন হাঁটছে। হাঁটতে গিয়ে বিরক্ত হচ্ছে। বন জঙ্গলে ঘেরা নদীর পাড়ের রাস্তা। লোকজন নেই। হিমেল তাকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানে গেলে তনিমার ব্যাপারে প্রমাণ মিলবে। কিছু দূর যাওয়ার পর শফিক দাঁড়িয়ে পড়ল। সহজ গলায় বলল, যা বলার এখানেই বলো। আমি আর হাঁটতে পারছি না। জায়গার কথা জায়গামতো না বললে তার কোনো মূল্য থাকে না। আমি আমার এক বন্ধুকে আসতে বলেছি। সেই আমায় সবকিছু বলেছে। শফিক ভ্রু কুঁচকে হিমেলের কাঁধে হাত রাখল। হিমেল অনেকখানি চমকে গিয়ে বলল, কি হয়েছে? শফিক শান্ত গলায় বলল, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। তনিমা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মোজাম্মেল সাহেব ডাক্তারের সাথে কথা বলার পরপরই চলে গিয়েছেন। তার কিছু কাজ আছে। রেহানার প্রেশার ঠিক হয়নি। আজও হাসপাতালে থাকতে হবে। হঠাৎই নার্সের চিৎকারে লাফিয়ে উঠল তনিমা। নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? নার্স মেয়েটা তার কথায় গুরুত্ব না দিয়ে ডাক্তার ডাক্তার বলে ছুটতে লাগল। তনিমা দেখল রেহানার নাকমুখ দিয়ে রক্ত পড়ছে। তার শরীর ঘামে ভিজে গেছে এবং ক্রমাগত বমি করছেন। তনিমা তার কাছে গিয়ে দাঁড়াল। তার খুব ভয় করতে লাগল। ডাক্তার সাহেব দ্রুতই এলেন। এসে নারীর গতি পরীক্ষা করতে করতে বললেন, মনে হচ্ছে কেউ উনাকে বিষ দিয়েছে। দ্রুত রুমে নিয়ে চলো। ডাক্তার সোহেলকে খবর দাও। কুইক, জলদি করো। ডাক্তারের পাশে থাকা ছেলেটা দৌড়াতে লাগল। তাকে খুব ব্যস্ত মনে হচ্ছে। রোগীর জীবন বাঁচাতে ডাক্তারেরা বোধহয় এমনই ছোটাছুটি করেন। তনিমা মোবাইল বের করে শফিককে কল দিল। সকালের পর থেকে সে আর এখানে আসেনি। অনেকবার চেষ্টা করেও শফিককে পাওয়া গেল না। তার মোবাইল বন্ধ বলছে। তনিমা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে ছুটতে লাগল। এই মুহূর্তে রেহানার কাছে যাওয়া সবচেয়ে বেশি জরুরি।